বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উম্মে খাদিজা আক্তার, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আজ আমি পড়াবো নবম ও দশম শ্রেণীর বিষয়ে ব্যবসা উদ্যোগ, পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক। আজকে আমরা এই আইনগত দিক পড়াতে গিয়ে আমরা আজকে জানতে পারবো ব্যবসায়ের আইনগত দিক কি, ব্যাখ্যা করো। আবার 2 নম্বর, ব্যবসায় লাইসেন্স কি এবং লাইসেন্স কিভাবে করা হয় বা কি পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স করে। প্রথমে আমি আসি ব্যবসায়ের আইনগত দিক। ব্যবসায়ের আইনগত দিক দেখতে গেলে আমাদের প্রথমে এখানে দুইটা শব্দ আসে, একটা ব্যবসায় আর একটা ব্যবসায়ের আইনগত দিক। প্রথমে আসি ব্যবসা কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ বৈধ উপায়ে যে কাজ করা হয় তাকে ব্যবসা বলে। ব্যবসা বলতে কি বোঝায়? ব্যবসা হচ্ছে ব্যবসা কি। প্রথমে আমরা আসা যাক ব্যবসা কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক বৈধ কাজকে ব্যবসা বলে। এখানে একটা শব্দ আসছে যে বৈধ। বৈধ বলতে কি বোঝায়? বৈধ হচ্ছে অর্থাৎ দেশের পরিপন্থী কোনো কাজ না করা। ঠিক সেই রকম ব্যবসার ক্ষেত্রে অবৈধ কোনো কাজ করলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। অর্থাৎ একজন, যদি আমরা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই তাহলে দেখা যাবে যে দুই ব্যক্তি চোরাচালানি করে একটা ব্যবসা পরিচালনা করছে এবং সেখানে সে প্রচুর মুনাফা অর্জন করছে এবং সেখানে সে অনেক অর্থ উপার্জন করছে, কিন্তু দেখা গেছে সেটা দেশের পরিপন্থী বিধায় না, সেই জন্য সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। দ্বিতীয়ত আসি আইনগত দিক, অর্থাৎ যে আইনের মাধ্যমে একটা ব্যবসা পরিচালনা করা হয় সেটাকে আইনের মধ্য থেকে যে ব্যবসাটা পরিচালনা, সেটা হচ্ছে আইনগত দিক। এখন আমরা আসি যে ব্যবসার আইনগত দিকটা কি। ব্যবসার আইনগত দিক হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য বাণিজ্য, শিল্প, ব্যবসার উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, এই সকল বিষয়গুলো সুসম্পন্ন করার জন্য আইনের দিক থেকে যে সুযোগ সুবিধা পেয়ে থাকে তাকে ব্যবসায় আইনগত দিক বলে। আবার আমি বলি, ব্যবসা বাণিজ্য করার জন্য বাণিজ্য, শিল্প, ব্যবসার উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, এই সকল বিষয়গুলো সুসম্পন্ন করার জন্য আইনের দিক থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে তাকে ব্যবসার আইনগত দিক বলে। ব্যবসার আইনগত দিকগুলো বেশি প্রয়োজনীয়, যেগুলো আইনগত ব্যবসার ক্ষেত্রে যে বিষয়গুলো বা আইনগুলো বেশি প্রয়োজনীয় সেগুলো হলো বাণিজ্যিক আইন, শিল্প আইন, ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক আইন। এখন আমরা দেখি যে বাণিজ্যিক আইনটা কি। পণ্যদ্রব্য বন্টন থেকে শুরু করে যে সুযোগ সুবিধার প্রয়োজন, বন্টন করতে গেলে যে সুযোগ সুবিধার প্রয়োজন হয় বা যে সহায়তার প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমার বাণিজ্যিক আইন। দ্বিতীয়ত আছে শিল্প আইন। শিল্প আইন হচ্ছে যে একটা শিল্প প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে যে আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটা গঠন করা হয়, প্রতিষ্ঠানটা পরিচালিত হবে, প্রতিষ্ঠানের যে পণ্য উৎপাদন হবে সেগুলো যে আইনের মাধ্যমে করা হবে সেটাকে সুযোগ সুবিধা প্রদান করবে, সেটাকে বলা হয় কি শিল্প আইন। এরপরে আসি ফৌজদারি আইন। ফৌজদারি হচ্ছে যে ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয় সেগুলো হচ্ছে ফৌজদারি আইন। 4 নম্বরে আসি আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন হচ্ছে যে দেশ যখন অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে, আমদানি রপ্তানি করে, সেই ক্ষেত্রে শুল্ক, বৈদেশিক মুদ্রা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যে আইন তো সহায়তা করে সেটাকে যে আলোচনা করে সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এবারে আমরা আসি লাইসেন্স কি এবং লাইসেন্স কিভাবে বা কি পদ্ধতিতে করা হয়। আর প্রথমে আমি আসি লাইসেন্স কি। লাইসেন্স কি আলোচনা করতে গেলে তোমাদের আগে একটু বলি যে একটা গাড়ি যখন নতুন একটা গাড়ি ক্রয় করে যখন রাস্তায় বের করা হয় তখন সবাই জিজ্ঞেস করে এটা লাইসেন্স করা আছে কিনা, অর্থাৎ এটার অনুমোদন করা আছে কিনা। তাহলে দেখি আমরা লাইসেন্স এখন সংজ্ঞা কি বলে, যে লাইসেন্স হচ্ছে একটি অনুমতিপত্র। লাইসেন্স হচ্ছে একটি অনুমতিপত্র, অর্থাৎ যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়, আর এই অনুমোদন নেওয়াই হলো লাইসেন্স। আমি আবার বলি যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে
কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়, আর এই অনুমোদন নেওয়াই হচ্ছে লাইসেন্স। তাহলে লাইসেন্স বা অনুমোদন বা নিবন্ধন পদ্ধতি বিভিন্ন রকমের হতে পারে। আমাদের দেশে বিভিন্ন রকমের ব্যবসা পরিচালিত আছে। আমাদের দেশে বেশি প্রচলিত আছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় এবং আরো অনেক ব্যবসা আছে। তো আমরা আজকে দেখি এক মালিকানা ব্যবসা কিভাবে লাইসেন্স করা হয়। এক মালিকানা ব্যবসায় যখন লাইসেন্স করতে যাবে, তখন অনুমোদন করতে যাবে, তখন দেশের যে প্রচলিত পৌরসভা বা জেলা প্রশাসকের কাছ থেকে এই লাইসেন্সটা সংগ্রহ করা হয়। অর্থাৎ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে পৌর এলাকার মধ্যে যদি ব্যবসা প্রতিষ্ঠানটা গঠন করা হয়, তখন ওই পৌর এলাকার পৌর প্রশাসকের কাছ থেকে লাইসেন্স বা নিবন্ধন করতে হয়। যদি সেটা পৌর এলাকায় না হয়, পৌর এলাকার বাইরে হয়, তাহলে জেলা প্রশাসকের কাছ থেকে প্রতিষ্ঠানটা বা ব্যবসাটা নিবন্ধন করতে হয়। দ্বিতীয় আমরা আসি অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসা কিভাবে নিবন্ধন করতে হয়। আমরা জানি অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, অর্থাৎ নিবন্ধন করলেও ব্যবসা পরিচালনা করা যায়, না করলেও ব্যবসা পরিচালনা করা যায়। তবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায় অনিবন্ধিত অংশীদারি ব্যবসার চেয়ে। তাই অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা চুক্তিযুক্ত। যে অংশীদারি ব্যবসায় কিভাবে নিবন্ধন করা হয়, যে অংশীদারি চুক্তিপত্র অংশীদারি অফিসে নির্দিষ্ট ফি জমা প্রদান করে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হয়। এবারে আসা যাক যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা কিভাবে নিবন্ধন করব। যৌথ মূলধনী কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ নিবন্ধন না করে যৌথ মূলধনী কোম্পানি কাজ শুরু করতে পারে না। যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন করতে গেলে কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করবে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে আমরা এই কোম্পানিটাকে নিবন্ধন করতে পারবো। যৌথ মূলধনী কোম্পানি প্রধানত দুই ধরনের আমাদের দেশে পরিচালিত আছে। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি দুইটাই এই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন করতে হয়। যৌথ মূলধনী কোম্পানির পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে 7 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি কমপক্ষে 2 জন প্রবর্তক বিভিন্ন ধরনের দলিলপত্র, প্রমাণপত্র ইত্যাদি সংগ্রহ করে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির কাছে জমা প্রদান করে। জয়েন্ট অফ স্টক কোম্পানি যদি সবকিছু কাগজপত্র দলিলপত্র দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কোম্পানিটি নিবন্ধন করে নেয়। এর পরিপ্রেক্ষিতে যে কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। তাকে আবার কাজ শুরু করার অনুমতির জন্য, কার্যারম্ভের অনুমতির জন্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির কাছে প্রমাণপত্র দলিলপত্র সহ আবার জমা প্রদান করতে হয়। সমস্ত কিছু দলিলপত্র দেখার পর যখন নিবন্ধক বা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি যদি সেইটাকে নিবন্ধন করে নেয়, তখনই পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যবসার আইনগত দিক কি এবং ব্যাখ্যা করো এটা জানলাম, এবং লাইসেন্স কিভাবে নবায়ন করা হয় ইত্যাদি। এই চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল এবং অনেকেই এই চ্যাপ্টারটা বুঝতে একটু কষ্ট হয়। তাই আমি যতটুকু পর্যন্ত আজকে আলোচনা করলাম এটা বাসায় ঠিক মতো পড়বে এবং এখান থেকে কি কি সমস্যা সেগুলো বের করে বোঝার চেষ্টা করবে। এবং এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের নৈবেত্তিক প্রশ্ন অনেকগুলি থাকে। সুতরাং এই চ্যাপ্টারটা একটু ভালো মতো বুঝতে হবে এবং পড়তে হবে। পরবর্তীতে আমি নিয়ে আসবো ব্যবসায়ের তোমার পরবর্তী চ্যাপ্টার সানপ্রাইজিং কি এবং সানপ্রাইজিং কিভাবে করা হয়, সানপ্রাইজিং চুক্তিটা কি ধরনের, এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবা। করোনার যুগে বেশি বাসা থেকে বের হবে না, বাসা বসে পড়াশোনা করবা, বাবা মার কথা শুনবা। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।